আসসালামু আলাইকুম। আজ আমরা নবম দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। এর বেসিকগুলো দেখব, বেসিকগুলো থেকে কিভাবে সূত্র পাওয়া যায় সেগুলো দেখব এবং সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, চলুন শুরু করা যাক। আসলে ত্রিকোণমিতি কি? ত্রিকোণমিতি বাংলা হচ্ছে ত্রিকোণমিতি। এই ত্রি মানে হচ্ছে আমার ত্রি, আর কোণ তো মানে হচ্ছে কোণ, আমরা জানি কোণ আমরা চিনি, আর মিতি হচ্ছে পরিমাপ। তার মানে ত্রিকোণমিতি শব্দের হচ্ছে তিন কোণের পরিমাপ। ত্রিকোণমিতি শব্দের অর্থ হচ্ছে আমার তিন কোণের পরিমাপ। অর্থাৎ ত্রিকোণমিতিতে আমরা তিন কোণ পরিমাপ করব। ঠিক আছে, দেখি এখানে আর কি করা যায়। আমরা যদি ইংরেজি মিনিংটা দেখি, ইংরেজি বানানটা দেখি, ত্রিকোণমিতি ট্রাই, ট্রাই মানে হচ্ছে তিন। জি, আমার গণ মানে হচ্ছে ধার, আরেকটা নাম হচ্ছে বাহু, আর মেটন মেটন মানে হচ্ছে পরিমাপ। অর্থাৎ ত্রিকোণমিতি এটা হচ্ছে আমার তিন ধার পরিমাপ। এই তিন ধার পরিমাপ আসলে কোথায় হয়? তিন ধার মানে, ধার মানে হচ্ছে বাহু, তিন ধার কোথায় থাকে? ত্রিভুজে। অর্থাৎ ত্রিভুজের এই তিন বাহু দ্বারা পরিমাপ করব। তিন বাহু দ্বারা কোন কি পরিমাপ করা যায়? অবশ্যই কোণ পরিমাপ করা যায়। অর্থাৎ তাহলে আমরা ত্রিকোণমিতিতে তিন বাহু দ্বারা পরিমাপ করব, কোণ পরিমাপ করব। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রাথমিক কাজ। এই ত্রিকোণমিতি কোথায় ব্যবহার হতো? আসলে মূলত প্রাচীন মিশরে এবং ব্যাবিলিয়নের সভ্যতায় এই ত্রিকোণমিতি আসলে প্রথম দিকে ব্যবহার হতো। মিশরীয়রা সাধারণত যে নদীর প্রস্থ বা গাছের ছায়া দেখে তার উচ্চতা নির্ণয় করার কৌশল হিসাবে এই ত্রিকোণমিতি শব্দটা ওনারা কি করে? প্রথম দিকে ব্যবহার করে। আসলে এই প্রাচীন যুগে অল্প কিছু ক্ষেত্রে ত্রিকোণমিতির ব্যবহার থাকলেও বর্তমান ক্ষেত্রে গণিতের প্রায় সকল ক্ষেত্রে ত্রিকোণমিতির কি করা যায়? ব্যবহার লক্ষ্য করা যায়। ঠিক আছে, চলুন দেখি এই ত্রিকোণমিতিতে এই তিন ধার দ্বারা কি কি পরিমাপ করা যায়। ঠিক আছে, আসলে মূলত এখানে একটা সমকোণী ত্রিভুজের বেলায় পরিমাপটা করব আমরা। আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা কোণ হচ্ছে সমকোণ। এটা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম আমরা, এবিসি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, যার এটা হচ্ছে সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নাম কি? এটার নাম হলো অতিভুজ। এই নামটা জানি যে সমকোণী ত্রিভুজের একটা বাহুর নাম হচ্ছে অতিভুজ, যা হলো সমকোণের বিপরীত বাহু। অপর দুইটা বাহুর নাম কি? আসলে অপর দুইটা হচ্ছে এইটা এবং এইটা। এই দুটার নাম নিয়ে একটু ঝামেলা আছে। এইটার নাম লম্ব হবে না এটার নাম ভূমি হবে, বা এটা লম্ব না ভূমি হবে, এটা নিয়ে আমরা কনফিউজ থাকি। এটা হচ্ছে আসলে এই ত্রিভুজের এই বাহুটা এই বাহুটার নাম হবে, আমরা যে কোনো একটাকে মানে আগে ঠিক করে নেব যে এই কোণের সাপেক্ষে এই বাহুর নাম হবে, এই কোণের সাপেক্ষে এই বাহুর নাম হবে। আমি যদি এই কোণের সাপেক্ষে এই বাহুটার নাম দিই, তখন এটার নাম হবে সন্নিহিত বাহু, বা এর নাম আমরা পরিচিত নাম হলো ভূমি। তখন এটার নাম হলো বিপরীত বাহু, বা এটার নাম হলো লম্ব। অর্থাৎ আমি যদি নির্ণীত কোণ থাকে, এই কোণের সাপেক্ষে যদি এই ত্রিভুজটার বাহুর নামকরণ করি, তখন এটার নাম হবে ভূমি বা সন্নিহিত বাহু, এই বাহুটার নাম হবে তখন বিপরীত বাহু বা লম্ব। ঠিক আছে, আমরা যদি এই কোণের সাপেক্ষে বাহুগুলোর নামটা করি, এই কোণের সাপেক্ষে, তখন এটার নাম হবে বিপরীত বাহু বা লম্ব, এটার নাম তো হবে সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের বাহুর নামগুলো চিনলাম কিভাবে? অতিভুজ, এটা ফিক্সড। সমকোণের বিপরীত বাহুকে বলা হয়
অতিভুজ, এটা ফিক্সড। লম্ব হচ্ছে আমরা যে কোণটা নির্ণয় করব সেই কোণের সাপেক্ষে অপর দুটো বাহুর নাম হবে। নির্ণীত কোণ বা যে কোণটার মান আমরা বের করব, যদি এই কোণটা আমরা নির্ণয় করতে চাই তখন এটা হবে ভূমি, এটা হবে লম্ব। যখন এই কোণটা নির্ণয় করতে চাই তখন এটার নাম হবে ভূমি, এটার নাম হবে লম্ব। আসলে আমরা ভূমি লম্ব হলেও এটার নাম হবে বিপরীত বাহু, এটার নাম হলো সন্নিহিত বাহু। ঠিক আছে, আগে আমরা আসলে এই কোণগুলোকে ত্রিভুজের বেলায় যে চিহ্ন থাকতো, যে অক্ষর থাকতো, সেই চিহ্ন দিয়ে এই কোণগুলোর নামকরণ করতাম, কিন্তু ত্রিকোণমিতিতে সাধারণত এইভাবে করা হয় না। যেমন এটার নাম এসিবি কোণ হতো, এই এসিবি কোণ না লিখে আমরা এরকম একটা চিহ্ন দিয়ে প্রকাশ করি, এর নাম হচ্ছে আমার থিটা। এছাড়াও এই ত্রিকোণমিতিক কোণ নাম্বার জন্য আলফা, বিটা, গামা, ওমেগা, ফাই এরকম কিছু গ্রিক বর্ণ ব্যবহার করা হয়, তবে সর্বাধিক এই থিটাটাই বেশি ব্যবহার করা হয়। এখানে আমরা থিটা বা অনেক সময় এই এবিসি কোণের এ বি সি এই নামগুলা ব্যবহার করব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এই যে ত্রিকোণমিতিক কোণ আমরা বাহুর সাহায্যে পরিমাপ করব, এটা পরিমাপ করার জন্য 6টা অপারেটর লাগবে, যাদেরকে ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। কয়টা লাগবে? 6টা। 6টার একটু পূর্ণ নামও আছে, আবার সংক্ষিপ্ত নামও আছে। মূলত আমরা পূর্ণ নামটা ব্যবহার করব না, আমাদের সুবিধার্থে আমরা সংক্ষিপ্ত নামগুলো কি করব? ব্যবহার করব। 1 নাম্বার সাইন, এর সংক্ষিপ্ত নাম হবে সাইন। 2 নাম্বার হচ্ছে কোসাইন, COSIN। এর পুরো নাম হচ্ছে, সংক্ষিপ্ত নাম হচ্ছে কস। 3 নাম্বার হলো টেনজেন্ট, এর সংক্ষিপ্ত নাম হবে টেন। 5 নাম্বার হলো কোসেকেন্ড, 4 নাম্বার কোসেকেন্ড, এর সংক্ষিপ্ত হলো কোসেক। 5 নাম্বার হলো সেকেন্ড, এর সংক্ষিপ্ত নাম হলো সেক। 6 নাম্বার কোট্যানজেন্ট, এর সংক্ষিপ্ত নাম হবে কট। অর্থাৎ এই যে আমরা ত্রিকোণমিতিতে এই কোন বাহু দ্বারা কোন পরিমাপ করব, এটা পরিমাপ করার জন্য আমার 6টা ত্রিকোণমিতিক অনুপাত লাগবে। একটা হচ্ছে সাইন, SINE, তার সংক্ষিপ্ত নাম হবে SIN, উচ্চারণ হবে সাইন, এর উচ্চারণটা হবে সাইন। পুরো নাম হলো কোসাইন, সংক্ষিপ্ত নাম হলো কস, আমরা কস এই নামে ব্যবহার করব। ট্যানজেন্ট, এর নাম হবে টেন, বা অনেক সময় কেউ কেউ টানও বলে থাকে। এরপরে 4 নাম হলো কোসেকেন্ড, এর নাম হলো কোসেক, উচ্চারণ হবে কোসেক। এটার নাম হলো সেক, এটার নাম হবে কট। এভাবে আমরা উচ্চারণ করব। যদি এই অপারেটরগুলো খালি খালি কোনো অর্থ বহন করে না, এর সাথে থিটা বা অন্য কোনো কোণের চিহ্ন থাকবে, অর্থাৎ তাহলে এরকম থাকবে, সাইনের সাথে থাকবে থিটা, এই কোসেকের সাথে থাকবে থিটা বা অন্য কোনো চিহ্ন, টেনের সাথে থাকবে থিটা, এর সাথে থাকবে হলো থিটা, এখানেও থাকবে হচ্ছে থিটা, এখানে থাকবে হচ্ছে থিটা। এরকম 6টা ত্রিকোণমিতিক অনুপাত আমরা এই কোণ নির্ণয় করব বাহু দিয়ে। ঠিক আছে, এবার আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করা শিখব। আমরা একই ছবি বারবার থাকবে, আমরা এবার শিখব যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, আমরা শিখব ত্রিকোণমিতিক অনুপাত। 1 নাম্বার ছবিটা এঁকে নিই আমরা এখানে। এই কোণের সাপেক্ষে আসলে নির্ণয় করতে চাই, সরি
এবার আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিয়ে আলোচনা করব। এই অনুপাতগুলো কিভাবে আমরা পাবো, ঠিক আছে? তাহলে প্রথমটা হচ্ছে আমার সাইন থিটা। তাহলে বাহুর সাহায্যে কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতটা পাবো? সাইন থিটার সূত্র হচ্ছে আমার লম্ব বাই অতিভুজ। এই চিত্রের লম্ব হচ্ছে আমার তাহলে এইটা, অতিভুজ হচ্ছে এইটা। যদি এটা মনে রাখার জন্য আমরা এরকম করতে পারি, সাগরের লবণ আছে, আমরা জানি যে সাগরের পানি থেকে মূলত লবণ হয়, মনে রাখার সুবিধার্থে। এটা সাইন, লম্ব, অতিভুজ। তার মানে সাগরে লবণ আছে, মানে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। 2 নম্বর কস থিটা, ভূমি বাই অতিভুজ। অতিভুজ আমরা ছোট করে লিখলাম, ভূমি হচ্ছে আমার বিসি, অতিভুজ হলো এসি। তার মানে হলো কবরে ভয় আছে। আমরা জানি যে আমরা কবরে আমাদের ভয় থাকে, পরকালে হিসাব দিতে হবে। ওইরকম কবরে মনে হচ্ছে আমার কস থিটা, নাম যার সুবিধার্থে মনে রাখার সুবিধার্থে, ভয়, ভূমি, অতিভুজ। তার মানে কবরে ভয় আছে, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। তাহলে কস থিটা হচ্ছে আমার ভূমি বাই অতিভুজ, সাইনটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। জাস্ট এটা মনে রাখার সুবিধার্থে, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস থিটা হলো ভূমি বাই অতিভুজ। অর্থাৎ সাগরে লবণ আছে, কবরে ভয় আছে। এইভাবে আমরা এই দুইটা ত্রিকোণমিতিক অনুপাত মনে রাখবো। 3 নম্বরটা হচ্ছে টেন থিটা। এটা হচ্ছে লম্ব বাই ভূমি। এই ছবিতে লম্ব হচ্ছে আমার এবি, ভূমি হচ্ছে হলো বিসি। অর্থাৎ আমরা যেরকম চিন্তা করি যে টেনে লম্বা বানাবো, অনেকে বলে না যে পিঠে লম্বা বানিয়ে ফেলবো, এখানে আমরা টেনে লম্বা বানাবো। টেনে মানে হচ্ছে 10, আর লম্ব মানে হচ্ছে লম্বা, লম্ব মানে লম্বা, বানাবো থেকে নিলাম ভূমি। অর্থাৎ 10 থিটা হচ্ছে টেনে লম্বা বানাবো, আই মিন হচ্ছে লম্ব বাই ভূমি। এই 3টা ত্রিকোণমিতিক অনুপাত আমরা প্রথমে পড়ে নেব, জানবো বা মনে রাখার চেষ্টা করবো। সাইন থিটা সাগর লবণ আছে, তাহলে হচ্ছে লম্ব বাই অতিভুজ। কস থিটা কবরে ভয় আছে, ভূমি বাই অতিভুজ। টেন থিটা টেনে লম্বা বানাবো, লম্ব বাই ভূমি। তাহলে এই 3টা ত্রিকোণমিতিক অনুপাত আগে আমরা মনে রাখবো। এরপরে 3 নম্বর, 4 নম্বরটা। 4 নম্বরটা হলো কোসেক হবে সাইনের উল্টা, লম্ব বাই অতিভুজ ছিল, তাহলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, এসি বাই এবি। কসেরটা ছিল সেক, কসের পরেরটা সেক, এটা হলো অতিভুজ বাই ভূমি। কসের উল্টা, অতিভুজ ছিল এসি, ভূমি হলো বিসি। 6 নম্বর হলো কট, টেনের উল্টা, তাহলে হচ্ছে ভূমি বাই লম্ব, বিসি বাই এবি। অর্থাৎ তাহলে এই কোসেকটা হচ্ছে আমার সাইনের উল্টা, অতিভুজ বাই লম্ব। সেকটা হচ্ছে কজের উল্টা, অতিভুজ বাই ভূমি। কটটা হচ্ছে টেনের উল্টা, ভূমি বাই লম্ব। তাহলে আগের 3টা যদি আমি করতে পারি, এই 3টা আমি অটোমেটিক্যালি কি করতে পারবো, জানতে পারবো। ঠিক আছে? আমরা তখন শিখেছিলাম যে ত্রিকোণমিতিক অনুপাত। এবার আমরা শিখবো ত্রিকোণমিতিক অনুপাত। শিখলাম 6টা, তার মধ্যে সম্পর্ক, অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক। আমরা এরকম একটা ছবি এঁকে নিই। ছবিটা সুন্দর হলো না? এখানে হলো সাইন থিটা, এখানে হচ্ছে কস থিটা, এখানে টেন, এখানে কোসেক, এখানে হলো আমার সেক, এখানে হলো কট। তার মানে এই 1 নম্বর এরকম সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। এই যে সাইনের বিপরীত হলো কোসেক, তার মানে 1 বাই কোসেক থিটা। 2 নম্বর কস থিটা, কসের বিপরীত হলো সেক, তাহলে 1 বাই সেক থিটা।
3 নম্বর 10 10 এর বিপরীত হলো তাহলে 1/cot থিটা। এই হলো তিনটা। একইভাবে আমি যদি 4 নম্বরটা নেই cosec থিটা, তাহলে 1/sin বিপরীত, তারপরে sec থিটা, sec এর বিপরীত হচ্ছে cos 1/cos থিটা। 6 নম্বর হলো cot, cot এর বিপরীত হচ্ছে 10, তার মানে 1/10 থিটা। এই 6টা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত একটার সাথে আরেকটা সম্পর্ক। এছাড়াও আরেকটা বিশেষ ত্রিকোণমিতিক অনুপাত হলো আর দুইটা, এটা আমরা একটু উপরে লিখি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কেউ না বুঝলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা দেখেন এই যে ত্রিকোণমিতিক অনুপাত যখন লিখছিলাম, sin এর সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, cos থিটা হলো ভূমি বাই অতিভুজ। এই দুটো যদি আমি ভাগ করি দেখা যাচ্ছে tan থিটা পাওয়া যায়। অর্থাৎ তাহলে এখান থেকে আমি পাবো 7 নাম্বার tan থিটা মানে sin থিটা বাই cos থিটা। আর 8 নাম্বার cot হলো tan এর উল্টা, উপরে যাবে cos, নিচে যাবে sin। এইভাবে আমরা এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে এরকম 8 রকম সম্পর্ক তৈরি করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কেউ না বুঝলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত শিখলাম, অনুপাতগুলির মধ্যে সম্পর্ক শিখলাম। এখন আমরা কিছু ত্রিকোণমিতিক অভেদ শিখব। অর্থাৎ এই অনুপাতগুলো ব্যবহার করে কিছু কাজ করা যায়, কিছু সূত্র তৈরি করা যায়। এক নাম্বার আমি কিভাবে তৈরি করে একটু দেখি। এখান থেকে একটু নিয়ে নিব। এটা মনে করলাম আমরা থিটা। তাহলে এখান থেকে আমি যদি এরকম করি যে sin থিটার মান কত আসে, sin থিটার মান হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর cos থিটা আসে কত, ভূমি বাই অতিভুজ। আমি যদি এরকম করি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা লিখলাম, তাহলে sin থিটা মানে হচ্ছে ab বাই ac হোল স্কয়ার, আর cos এর মান হলো bc বাই ac হোল স্কয়ার। আমরা অবশ্যই স্কয়ার তুলে দিলাম। লসাগু করি। আমার ভিডিও একটু লম্বা হয়ে যাচ্ছে। দেখো ab স্কয়ার প্লাস bc স্কয়ার, এটা পিথাগোরাস থেকে, এই যে এটা হয় ac স্কয়ার হয়, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, তার মানে ac স্কয়ার বাই ac স্কয়ার সমান হচ্ছে 1। দ্যাট মিন্স এইটুকু সমান 1। sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে কি 1। তাহলে এইখানে এরকম আমরা কিছু অভেদ তৈরি করতে পারি। কিভাবে যা একটু দেখলাম আমরা। তাহলে এক নম্বর অভেদ হবে এরকম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। দুই নম্বর আমি যদি এটার মান রাখি, cosটা ওই পাশে নিয়ে গেলাম। তিন নম্বর আমি যখন এটার মান রাখতে চাই, সাইনটা ওই পাশে নিয়ে যাব। এই একটা অভেদ থেকে আমরা কি করতে পারি, এই দুইটা আরো তিনটা কি করতে পারি, অভেদ তৈরি করতে পারি। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। আমরা sin স্কয়ার তাহলে পাই 1 মাইনাস cos স্কয়ার থিটা, এবং তাহলে cos স্কয়ার পাই 1 মাইনাস sin স্কয়ার থিটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা আমরা যেভাবে প্রমাণ করলাম, একইভাবে এইটা কি করা যায়, এই যে এই ছবির সাহায্যে এই অভেদটা কি করা যায়, প্রমাণ করা যায়, মানে পরীক্ষা আসে। এরপরে 4 নাম্বার আমরা sin স্কয়ার প্লাস cos স্কয়ার থেকে 1 পেয়েছিলাম, 4 নাম্বার পাবো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। এটাও একইভাবে আমরা যেভাবে প্রমাণ করছিলাম ওই রকম ভাবে করা যায়। সেক্ষেত্রে এখানে আমি cosec স্কয়ার থিটা লিখি, এটা ওই পাশে যাবে 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে 6 নাম্বার যদি আমরা এখান থেকে cot স্কয়ারের মান বের করতে চাই, কি হবে, cosec স্কয়ার মাইনাস 1 হবে। তাহলে আমরা এখানে গেল তিনটা। এরপরে হচ্ছে 7 নাম্বার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এই একইভাবে এটা যদি আমরা কি করতে পারি, ওই যে আগের মতো করে 1 নম্বরের মতো করে যদি করতে পারি, তাহলে এটাও sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1 বানানো যায়।
sec স্কয়ার মানে কি 1 প্লাস tan স্কয়ার থিটা। ওকে, এরপর 9 নাম্বার, যদি tan স্কয়ার মান থিটা বানাইতে চাই sec স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে এই হচ্ছে 9টা অভেদ। অর্থাৎ এখানে আমরা যদি মোট হচ্ছে আমার 6টা ত্রিকোণমিতিক অনুপাত, তারপর হচ্ছে 8টা অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক এবং 9টা অভেদ বা সূত্র যদি আমি জানি, এই 8 6 9 অর্থাৎ 6 8 9 এই 23টা ত্রিকোণমিতিক সূত্র অভেদ বা আমি যেই নামে বলি না কেন, আমি যদি জানি তাহলে ত্রিকোণমিতির যে কোনো গাণিতিক সমস্যা আসলে আমরা কি করতে পারবো, সমাধান করতে পারবো। ত্রিকোণমিতিতে শুধু যে ত্রিকোণমিতির সূত্র ব্যবহার হবে তা না, এর সাথে বীজগণিতের সূত্র ব্যবহার হতে পারে বা অন্য সূত্র ব্যবহার হতে পারে। তার মানে আগে আমার সূত্রগুলো জানতে হবে। আমি যদি সূত্রগুলো জানতে পারি তাহলে এর গাণিতিক সমস্যাগুলো কি করতে পারবো, সমাধান করতে পারবো। যদি ভিডিওটা লম্বা হয়ে গেল, যদি তারপর আমরা অতি অল্প সময়ের মধ্যে একটু বোঝানোর চেষ্টা করেছি। কেউ যদি কোনো কিছু না বুঝেন আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।